ওনার কাছে সিগারেটের প্যাকেট নিয়ে যেতে হবে, তাই না? হুম। টাকা পয়সা নেন না। টাকা পয়সা ওনার কাছে তেজপাতা। দিনে ক প্যাকেট সিগারেট পান? অনেক। 30, 40, 50। একটা মানুষ কি করে এত সিগারেট খেতে পারে? হিরো সাবধান হয়ে গেল। প্রশ্ন কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। এই মেয়ে বড়ই ধুরন্ধর। এই মেয়েকে বিয়ে করলেই জীবনটা শেষ হয়ে যাবে। এনা বলল, আপনার পীর সাহেব ওইসব সিগারেট বাজারে বেচে দেয়। এখন বুঝলেন ব্যাপারটা? 50 প্যাকেট সিগারেট একটা লোক খেতে পারে না, তাই না? পীর ফকির সম্পর্কে সাবধানে কথা বলবে না। কখন ফট করে বদদোয়া লেগে যাবে। লাগুক। এনা চায়ের কাপ নামিয়ে রাখল। হিরুর বুক ছ্যাঁত করে উঠল। এখন নিশ্চয়ই চলে যাবে। ইস, আরও কিছুক্ষণ যদি আটকে রাখা যেত। এনা গেল না, দাঁড়িয়ে রইল। তারও সম্ভবত রুগ্ন মায়ের পাশে সারাক্ষণ থাকতে ভালো লাগে না। আপনার চায়ের দোকান কবে স্টার্ট হচ্ছে? শিগগিরই। ক্যাপিটালের অভাবে আটকা পড়ে আছে। 1,000-5 টাকা পেলেই ধা করে বেরিয়ে যেতাম। টাকা জোগাড় হচ্ছে না? হয়ে যাবে, পীর সাহেব বলে দিয়েছেন। ওই নিয়ে চিন্তা করি না। আপনি এত বোকা কেন? হিরো আহত চোখে তাকিয়ে রইল। রাগ হবার কথা, কিন্তু রাগ লাগছে না। মনটা খারাপ হয়ে গেছে। চোখে পানি এসে যাচ্ছে। এনা বোধ হয় ব্যাপারটা টের পেল। সে কোমল গলায় বলল, আরেক কাপ চা খাবো। হিরোর মন খারাপের ভাবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। সে মনে মনে বলল, অসাধারণ মেয়ে, অসাধারণ। এই মেয়ে পাশে থাকলে চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দেয়া যায়। বাঘের মুখের ভেতরে মাথা ঢুকিয়ে দেয়া যায়। এনা চায়ে চুমুক দিয়ে বলল, আপনাকে একটা কথা বলবো। কী কথা? আমার বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো এইসব? মার খুব ইচ্ছা, মরবার আগে বিয়ে দেখে যেতে চায়। তোমার বড় বোনেরই তো বিয়ে হয়নি। ওদের সম্বন্ধ আসছে না। আমার এসেছে। ছেলে আরব বাংলাদেশ ব্যাংকে কাজ করে, অফিসার, বড় অফিসার। আগে একটা বিয়ে করেছিল, বউ মরে গেছে, ছেলেপুলে কিছু নেই। এইসব পাগলামি চিন্তা একদম করবে না। স্টপ, কমপ্লিট স্টপ। এনা তরল গলায় বলল, কষ্ট করতে ভালো লাগে না। বড় লোকের বউ হতে ইচ্ছা করে। রোজ রোজ গাড়ি করে ঘুরবো। আমি এখন যাচ্ছি। মার বোধ হয় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমাকে না দেখলে পাগলের মতো হয়ে যাবে। বিয়ের ব্যাপারটা ঠাট্টা না সত্যি? ঠাট্টা ভাবলে ঠাট্টা, সত্যি ভাবলে সত্যি। এনা চায়ের কাপ নামিয়ে রেখে শাড়ির আঁচলে মুখ মুছল। হিরোর দিকে না তাকিয়ে বলল, যাই। হিরো কিছুই বলতে পারল না। তার মনে হলো সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। যতটা বাতাস তার 2 ফুসফুসের জন্য দরকার, ততটা বাতাস এখন নেই। চায়ের বুড়ো দোকানদারের সামনে হিরো দাঁড়িয়ে রইল। নড়ল না। তার কেবলই মনে হচ্ছে এক্ষুনি এনা নেমে এসে বলবে, আপনার সঙ্গে তামাশা করছিলাম। আপনি এমন বোকা কেন? মেয়েদের কথা চট করে বিশ্বাস করতে নেই, বুঝলেন সাহেব? 1 ঘন্টা পার হলো, এনা নামল না। হিরোর মনে হলো নির্ঘাত মার ঘুম ভেঙে গেছে। মাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নামবে। অপেক্ষা করতে করতে রাত 11টা বাজল। এনা নামল না। চায়ের দোকানদার একসময় বলল, আর কত চা খাইবেন? বাড়ি যান, চা বেশি খাওন ঠিক না। ভাইজান, আপনার চা হয়েছে 13টা, আপনার 11টা, আপার 2টা, 13 টাকা পাওনা। হিরো টাকা বের করে দিল। হাসপাতালের গেট পার হয়ে খোলা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন রিকশাওয়ালা বলল, স্যার ভাড়া যাবেন? সে বিনা বাক্য ব্যয়ে রিকশায় উঠে বসল। পরক্ষণে নরম গলায় বলল, না, আমি যাব না। ভাই কিছু মনে করবেন না, এক্সকিউজ করে দেন। রিকশায় উঠেই তার মনে হয়েছে এনা নেমে এসে তাকে না দেখে ফিরে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, এনার মার যদি এই রাতে ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে তো বেচারি বিরাট প্রবলেমে পড়বে। এনা তাকে যাই বলুক, রাতটা তার থেকে যাওয়াই উচিত। হিরো দ্বিতীয়বার ফিমেল ওয়ার্ডে ঢুকতে পারল না। কলাপসেবল গেট অবশ্য খোলা। 2 জন দারোয়ান সেখানে বসে আছে। তারা পাস না দেখে কাউকে ছাড়বে না। রেসিডেন্ট ফিজিশিয়ান ডিউটিতে আছেন। তিনি খুবই কড়া লোক। পাস ছাড়া কাউকে দেখলে তাদের নাকি চাকরি চলে যাবে। হিরো রাত 1টার দিকে হেঁটে হেঁটে বাড়ি ফিরল।
সারা পথ প্রতিজ্ঞা করতে করতে এলো এই জীবনে মেয়ে ছেলের সঙ্গে সে কোনো কথা বলবে না। মেয়ে ছেলের সঙ্গে কথা বলার চেয়ে কাঁচা গু খাওয়া ভালো। অরু বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসল। ঠান্ডা হাওয়া দিচ্ছে। অরুর চোখ আবার ভিজে উঠতে শুরু করলো। বড়ই খারাপ লাগছে। সুমনের জন্যে বুকের মধ্যেখানে সন্ধ্যা থেকেই যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা এখন তীব্র হয়ে তাকে অভিভূত করে দিচ্ছে। সুমনের বয়স ৩। এই বয়সে সে সব কথা বলতে পারে। ৩টা ছড়া জানে। তালগাছ ছড়াটা বলার সময় কেমন যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। পুরো ছড়াটা সে এক পায়ে দাঁড়িয়ে বলতে চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্যই পারে না। ধূপ করে পড়ে যায়। তখন ছলছল চোখে বলে, আম্মা, তালগাছ ব্যথা দেয়। অরুকে তখন বলতে হয়, আহারে ময়না সোনা। দিনের মধ্যে কতবার যে ধূপ করে এসে তার কোলে বসবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, আদর খাও আম্মা, আদর খাও। তখন অরুকে হাম হুম করে আদর খাওয়ার ভঙ্গি করতে হয়। আর হেসে লুটুপুটি খায় সুমন। হাসির মধ্যেই সুমন বলে, আরও আদর খাও আম্মা, আরও আদর খাও। তুমি বড় বিরক্ত করছো সোনামণি, এখন যাও খেলা করো। না আম্মা, তুমি আদর খাও। সুমনের ছোট হলো রিমন, বয়স ১.৫ বছর। এমন শান্ত বাচ্চা এ পৃথিবীতে আর জন্মেছে বলে অরুর মনে হয় না। খিদে পেলেও কাঁদবে না, মুখে চুকচুক শব্দ করতে থাকবে। একবার খাইয়ে দিলে হাত পা এলিয়ে ঘুমাবে বা নিজের মনে খেলা করবে। বিছানায় ৪ জনের একসঙ্গে জায়গা হয় না। সুমন ঘুমায় তার দাদির সঙ্গে। রাতের বেলা চুপি চুপি উঠে এসে অরুর পায়ের কাছে গুটিসুটি মেরে পড়ে থাকে। একদিন দুদিন না, এই কাণ্ড রোজ রাতে হয়। আজ বেচারা কার সঙ্গে ঘুমিয়েছে? ঘুম ভেঙে সে কি অরুকে খুঁজছে না? অরুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিথি এসে অরুর সামনে দাঁড়ালো। কোমল গলায় বলল, আপা। অরু চোখ তুলে তাকালো, কিছু বলল না। সে কান্না থামাতে চেষ্টা করছে, পারছে না। কান্না বন্যার জলের মতো, বাঁধ দিতে চেষ্টা করলেই যেন বেশি ফুলে ওঠে। এসো আপা, বিছানায় শুয়ে গল্প করি। অরু ধরা গলায় বলল, সুমনের জন্যে মনটা ভেঙে যাচ্ছে রে তিথি। খুব বেশি খারাপ লাগলে ফিরে যাও। না রে, ফিরে যাওয়া যাবে না। এখানে তুমি যে কষ্ট পাচ্ছ তার চেয়ে বেশি কষ্ট কি দুলাভাইয়ের ওখানে? ওখানে তো তোমার সুমন রিমন আছে। এখানে কে আছে? আমরা তোমার কেউ না আপা। এসো, ঘুমোতে এসো। অরু উঠে এলো। এখন সে শান্ত, এখন আর কাঁদছে না। কাঁদারও হয়তো সীমা আছে। সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সে শুয়েছে তিথির সঙ্গে। কিছুক্ষণ শুয়ে থাকে, আবার উঠে বসে। খাট থেকে নেমে বারান্দায় যায়, জলচৌকির উপর গিয়ে বসে। তিথি একসময় বলল, বড় বিরক্ত করছো আপা, ঘুম আসছে না। চুপচাপ শুয়ে থাকো, ছটফট করে লাভ কী হবে? অরু ক্ষীণ গলায় বলল, এখানে এসে ভুল করেছি, তাই না? ভুল করেছো কি শুদ্ধ করেছো তা জানি না। কোনটা ভুল না তা এখন আমি আর জানি না। তোরা সবাই বদলে গেছিস। তিথি তরল গলায় হেসে উঠল। অরু তীক্ষ্ণ গলায় বলল, হাসছিস কেন? সিরিয়াস সময়ে আমার কেন জানি হাসি আসে। তোর সম্পর্কে যেসব শুনি সেগুলো কি সত্যি? কি শোনো? অরু চুপ করে রইল। তিথি বলল, মুখে আনতে লজ্জা লাগছে, তাই না? তোমার কি আমার সঙ্গে ঘুমোতে এখন ঘেন্না লাগছে? ঘেন্না লাগলে মায়ের সঙ্গে ঘুমাও। যা শুনছি সবই তাহলে সত্যি? হ্যাঁ সত্যি। বলতে তোর লজ্জা লাগলো না? না, আমি হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। না, মরতে না। এই যে এত যন্ত্রণার মাঝ দিয়ে তুমি যাচ্ছ, তুমি কি গলায় দড়ি দিয়েছ? দাওনি। বাঁচার চেষ্টা করছো না? অরু ক্ষীণ গলায় বলল, বাচ্চা দুটির জন্যে বেঁচে আছি, নয়তো কবেই। তিথি আবার হেসে উঠল। অরু বলল, হাসিস না। আচ্ছা যাও, হাসব না। তুমিও ঘুমাবার চেষ্টা করো। ঘুম আসছে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে, খাবে? মাঝে মাঝে আমি খাই। 2টা আস্ত বোতল আছে, এক একটাতে 32টা করে ট্যাবলেট।
এর 15টা খেলেই ঘুম হবে খুব আনন্দের। খাবে আপা? অরু কাঁদো কাঁদো গলায় বলল, ঠাট্টা করছিস তিথি? আমার এই অবস্থায় তুই ঠাট্টা করতে পারিস? হ্যাঁ পারি। আমি যে কী পরিমাণ বদলে গেছি তুমি কল্পনাও করতে পারবে না। তুই আমাকে ফিরে যেতে বলছিস? বলছি। একটা ব্যাপার শুধু তোকে বলি, তারপরেও যদি তোর মনে হয় আমার চলে যাওয়াই ভালো, আমি চলে যাব। বেশ তো, বলো। অরু কিছু বলল না, চুপ করে রইল। তিথি বলল, বলতে যদি তোমার খারাপ লাগে তাহলে বলার দরকার নেই। খারাপ লাগবে না। তুই শোন, কোনো একজনকে বলার দরকার। কাকে বলবো? আমার বলার লোক নেই। অরু খানিকক্ষণের জন্য থামল, তারপর নিচু গলায় বলতে লাগলো, তোর দুলাভাই যে খুব নামাজি মানুষ তা তো তুই জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজ ভোরবেলায় 8 ঘন্টা কোরআন শরীফ পড়ে। রাতের বেলা সে কখনো স্বামী স্ত্রীর ওই ব্যাপারটায় যাবে না, কারণ তাতে তার শরীর অপবিত্র হবে, গোসল করতে হবে, নয়তো ফজরের নামাজ হবে না। কাজেই সে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ পড়া শেষ করে আমার ঘুম ভাঙাবে। দিনের পর দিন এই যন্ত্রণা। শারীরিক সম্পর্কের মধ্যে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুই কি আমার যন্ত্রণা বুঝতে পারছিস তিথি? পারছি। আরও শুনবি? না। তিথি 2 হাতে বোনকে জড়িয়ে ধরল। দুজন দীর্ঘ সময় বসে রইল চুপচাপ। একসময় অরু বলল, বাচ্চা দুটাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে তিথি। আমি কাল সকালবেলা চলে যাব। তিথি কিছু বলল না। অনেক দিন পর তার কান্না পাচ্ছে, অনেক অনেক দিন পর। ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, কে? দরজার পাশ থেকে কে যেন সরে গেল। ফরিদা বললেন, ভেতরে এসো অজন্তা। অজন্তা ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। তার গায়ে স্কুলের পোশাক, হাতে বই খাতা এবং পানির ফ্লাক্স। বলল, স্কুলে যাচ্ছ? অজন্তা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাকে সে খুব ভয় পায়। তুমি আরেকটু কাছে আসো তো, তোমাকে ভালো করে দেখি। অজন্তা পায়ে পায়ে এগিয়ে এলো। ফরিদা বললেন, তুমি আগের চেয়ে একটু লম্বা হয়েছ, তাই না? কতটা হয়েছ সেটা জানো? মেপেছ কখনো? না। তাহলে বুঝলে কি করে লম্বা হয়েছ? জামাটা ছোট হয়েছে। তাই তো, জামা ছোট হয়েছে। আজ তোমার বাবাকে বলবে কাপড় কিনে যেন দর্জির দোকানে দিয়ে আসে। আচ্ছা। তুমি কি স্কুলে যাবার আগে রোজই আমার দরজার কাছে দাঁড়িয়ে থাকো? অজন্তা জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আমি বেঁচে আছি কি না তাই দেখো, ঠিক না? অজন্তা কথা বলল না, মাথাও তুলল না। তার খুবই অস্বস্তি লাগছে। মাকে কেন জানি একই সঙ্গে ভয় লাগে এবং ভালো লাগে। ফরিদা বললেন, আমি আরও মাসখানেক বেঁচে থাকব। অজন্তা এবার চোখ তুলে তাকালো। তার চোখে স্পষ্ট শঙ্কার ছায়া। ফরিদা বললেন, তোমাকে আগে ভাগে বললাম যাতে মনে মনে তৈরি হতে পারো। এখন যাও। অজন্তা দরজার পর্যন্ত যেতেই ফরিদা বললেন, তোমার বাবাকে বলবে আজ যেন সে তোমাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে। তার সঙ্গে কিছু জরুরি কথা আছে, বলবে মনে করে। আর নিচে খসখস শব্দ কিসের হচ্ছে দেখো তো। শব্দ আমার সহ্য হয় না, তবু সবাই মিলে এত শব্দ করে। ফরিদা চোখ বন্ধ করে ক্লান্ত শ্বাস ফেললেন। দবির সাহেবের খুবই অস্বস্তি বোধ হচ্ছে। ফরিদা তাকে কি বলতে চায় এটা তিনি আঁচ করতে পারছেন না। তিনি মেয়েকে কয়েকবারই জিজ্ঞাসা করলেন, সে কি বলেছে জরুরি কথা? অজন্তা বলল, কি এমন জরুরি কথা তা তো বুঝলাম না। অজন্তা বলল, বাবা তুমি কি মাকে ভয় পাও? দবির সাহেব লজ্জা পেয়ে গেলেন। ভয় পান না, এত বড় মিথ্যা মেয়েকে সরাসরি বলতে পারেন না। তার এই মেয়ে খুব বুদ্ধিমতী হয়েছে। অজন্তাকে স্কুলে নামিয়ে চিন্তিত মুখে দবির সাহেব বাসার দিকে রওনা হলেন। তার কেবলই মনে হতে লাগলো ফরিদা নিশ্চয়ই তিথির কথা তুলবে। তিথি প্রসঙ্গে ফরিদা এখন পর্যন্ত তাকে কিছুই বলেনি, যদিও তিনি নিজ থেকে হড়বড় করে অনেক কিছু বলেছেন। ফরিদা চোখ বড় বড় করে শুনেছে, কিছুই বলেনি। এটা ফরিদার স্বভাব।
কোনো একটা ঘটনা ঘটে যাবার অনেক দিন পর ফরিদা সেই প্রসঙ্গে কথা বলবে। মনে হয় দীর্ঘদিন সেই ঘটনাটা নিয়ে চিন্তা ভাবনা করে, একসময় স্থির সিদ্ধান্তে আসে, তখন কথা বলে। আজও কি সে কোনো সিদ্ধান্তে এসেছে? আসবো ফরিদা? ফরিদা হেসে ফেললেন। আমার ঘরে আসতে তো আগে কখনো অনুমতি নিতে না, আজ নিচ্ছ কেন? এসো, বসো। দবিরউদ্দিন শুকনো গলায় বললেন, তোমার শরীর কেমন? ভালো, খুবই ভালো। দবিরউদ্দিন চিন্তিত মুখে ফরিদাকে লক্ষ্য করলেন। আজ তাকে অন্যরকম দেখাচ্ছে, চোখ মুখে অস্বাভাবিক এক ধরনের উজ্জ্বলতা। ফরিদা বললেন, আমি আর মাসখানেক আছি। কি বললে বুঝলাম না। আমি আর মাসখানেক তোমাকে বিরক্ত করব, তারপর তোমার মুক্তি। দবিরউদ্দিন অস্পষ্ট স্বরে বললেন, কি যে তুমি বলো? ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, এখন পর্যন্ত আমি কি কখনো আজে বাজে কিছু বলেছি? দবিরউদ্দিন হ্যাঁ না কিছু বলতে পারলেন না। ফরিদা মৃদু হাসলেন। পরমুহূর্তেই হাসি গিলে ফেলে বললেন, কি করে বুঝলাম 1 মাস আছি তা তো জিজ্ঞেস করলে না। কি করে বুঝলে? আমার 2 বান্ধবীর কথা তোমাকে বলেছি না? কাল শেষ রাতে তারা আমার ঘরে এসেছিল, এসে বসলো আমার পায়ের কাছে। তখন রাত 4:10। আমার মনে আছে। ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঘড়ি দেখলাম। ওরা বলল, ফরিদা, তোকে ছাড়া আমাদের কেমন জানি একলা লাগে, তুই চলে আয়, আমরা তোকে নিতে এসেছি। আমি বললাম, আমার নিজেরও এখানে থাকতে আর ভালো লাগছে না। তোরা এসেছিস, ভালোই হয়েছে। তবে এখানকার কাজকর্ম গুছিয়ে তারপর যাব। তোরা 1 মাস পরে আয়। তারা বলল, আচ্ছা। দবিরউদ্দিন বললেন, এই সবই হচ্ছে স্বপ্ন। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, স্বপ্ন নিয়ে মাথা ঘামানো ঠিক না। তুমি সবসময় বাজে কথা বলো। আমি কি বলছি শোনো, এটা স্বপ্ন না। আচ্ছা বেশ, স্বপ্ন না। আমি আমার মেয়েটার জন্য চিন্তা করি। আমি মারা যাবার পর সে খুব কষ্টে পড়বে। কষ্টে পড়বে না। ওকে আমি কি পরিমাণ ভালোবাসি এটা তুমি জানো না। জানি, জানবো না কেন? তুমি অজন্তার নামে এই বাড়িটা লিখে দাও। দলিল টলিল করবে, মিউটেশন করবে, সব ঝামেলা 1 মাসের মধ্যেই শেষ করবে। তার কোনো দরকার আছে? না থাকলে বলছি কেন? তুমি যা চাও তাই হবে। ফরিদা চোখ বন্ধ করে ফেললেন। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে সম্ভবত তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। চোখ মেললেন অনেকক্ষণ পরে। দবিরউদ্দিন বললেন, আমি কি এখন চলে যাব? জরুরি কিছু কাজ ছিল। আর খানিকক্ষণ বসো, তোমাকে আরও একটা কথা বলা প্রয়োজন, আজই বলে ফেলি। বলো। তিথিকে নিয়ে যে তুমি বের হয়েছিলে এতে আমি রাগ করিনি। মানুষ ফেরেস্তা নয়। তুমি দিনের পর দিন একা কাটিয়েছ, শরীরের একটা দাবি তো আছেই। আমি কিছু মনে করি না। তিথির সঙ্গে কথা বলা ছাড়া আমি জানি, তবে কথা বলার বাইরে কিছু হলেও কোনো ক্ষতি ছিল না। এই ব্যাপারটা আমার নিজেরই দেখা উচিত ছিল, দেখতে পারিনি। দবিরউদ্দিন ক্ষীণ গলায় বললেন, এই প্রসঙ্গটা থাক। থাকবে কেন? লজ্জা পাচ্ছ? লজ্জার কিছু নেই। তুমি তাকে নিয়ে বের হতে যদি লজ্জা না পাও, কথা বললে লজ্জা পাবে কেন? তাছাড়া তোমাকে লজ্জা দেবার জন্য বলছি না। ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত তাই আলোচনা করছি। বেশ, আলোচনা করো। দবিরউদ্দিন মাথা নিচু করে ফেললেন। ফরিদা এই দৃশ্য দেখে কেন জানি হেসে ফেললেন। তুমি কি আমাকে পাশ ফিরিয়ে দিবে? এখন আর নিজে নিজে পাশ ফিরতে পারি না। দবিরউদ্দিন স্ত্রীকে পাশ ফিরিয়ে দিলেন। ফরিদা বললেন, তুমি যখন লজ্জা পাচ্ছ তখন ওই প্রসঙ্গ থাক। তোমাকে লজ্জা দিতে ইচ্ছা করছে না। বরং অন্য একটা প্রসঙ্গে কথা বলি। বলো। আমি সংসার খরচ থেকে কিছু টাকা আলাদা করে রাখতাম, এটা তুমি নিশ্চয়ই জানো। জানি। পরশু হিসাব করলাম। আমার ধারণা ছিল অনেক টাকা হয়েছে। আসলে অনেক হয়নি, অল্পই জমেছে। তোমার টাকার দরকার থাকলে বলো, আমি তোমাকে দিচ্ছি। কথা শেষ করার আগেই তুমি কথা বলো কেন? বড় বিরক্ত লাগে। যা বলছিলাম শোনো। আমি পরশুদিন দেখি মাত্র 11,333 টাকা জমেছে। এই টাকাটা দিয়ে কি করা যায় বলো তো? কি করতে চাও? সেটাই তো বুঝতে পারছি না।
বুঝতে পারলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম? অজন্তাকে দিয়ে দাও। না, ওকে যা দেবার তুমিই দিবে। আমি এই টাকাটা তিথিকে দিতে চাই। দবিরউদ্দিন এ কথায় তেমন বিস্মিত হলেন না। তার কেন জানি মনে হচ্ছিল ফরিদা এই কাজটিই করবে। তিনি বললেন, ও তোমার টাকা নেবে না। কেন নেবে না তা তো জানি না, তবে সে যে নেবে না এইটুকু জানি। আমারও তাই ধারণা। তবে ও যেন নেয় সেই ব্যবস্থা সহজেই করা যায়। কিভাবে? আমি মরবার পর তুমি তাকে বলো টাকাটা আমি তার জন্য রেখে গেছি, তাহলে সে একটা সমস্যায় পড়বে। জীবিত মানুষের কথা আমরা অগ্রাহ্য করতে পারি, মৃত মানুষের কথা পারি না। তাছাড়া তাকে একটা চিঠিও লিখে রেখে যাব। তুমি খুব দামি কিছু কাগজ কিনে এনো তো। দামি কাগজ লাগবে কেন? শেষ চিঠিটা দামি কাগজে লিখতে ইচ্ছা করছে। বেশ, আনবো দামি কাগজ। তাহলে এখন উঠি? না, আরেকটু বসো। ফরিদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। দবিরউদ্দিন অস্বস্তি বোধ করছেন। তার কাছে ফরিদার দৃষ্টি খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। তার চোখ তো এত উজ্জ্বল কখনো ছিল না। ফরিদা বললেন, চিঠিটা লিখব কি করে বলো তো? আমি তো হাতই নাড়াতে পারি না। আমি লিখে দেব। ফরিদা হাসলেন, প্রথমে মৃদু স্বরে, পরক্ষণেই সেই হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। দবিরউদ্দিন হাসির কারণটা ধরতে পারলেন না। তার কাছে মনে হচ্ছে এই হাসি স্বাভাবিক মানুষের হাসি না, একজন অসুস্থ মানুষের হাসি। ফরিদা বললেন, তুমি আমার হাতটা একটু ধরো তো, দেখি কিভাবে হাত ধরো। কি বললে? আমার হাতটা একটু ধরো। দবিরউদ্দিন ফরিদার হাতে হাত রাখলেন। রোগশীর্ণ পাণ্ডুর হাত, নীল শিরাগুলো পর্যন্ত ফুটে রয়েছে। ফরিদা অস্পষ্ট স্বরে বললেন, কারণে অকারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি কিছু মনে করো না। ফরিদার চোখ দিয়ে জল পড়তে লাগল। টুকু অরুকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাসে। অরু বসার জায়গা পেয়েছে। টুকু তার পাশেই হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। অরু বলল, টুকু, তুই আমার কোলে বস। টুকু খুব লজ্জা পেল। কারো কোলে বসে যাবার বয়স কি আছে? তার বয়স বাড়ছে এই কথাটা কারোরই মনে থাকে না। টুকুর প্যান্টে স্টার সিগারেটের প্যাকেটে 3টা সিগারেট পর্যন্ত আছে। এই খবর জানতে পারলে আপার নিশ্চয়ই খুব মন খারাপ হবে। দাউদকান্দিতে পৌঁছাবার পর টুকু বসার জায়গা পেল। অরুর পাশের বৃদ্ধ নেমে গেছেন। অরু বলল, তুই জানালার পাশে বসবি টুকু? না। আয়না বস, সুন্দর দেখতে দেখতে যাবি। তুমি দেখতে দেখতে যাও। আপার দিকে তাকাতে টুকুর বড় ভালো লাগছে। ফিরে যাবার আনন্দে আপার চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে, কেমন ছটফট করছে, আনন্দ ধরে রাখতে পারছে না। অরু নিচু গলায় বলল, টুকু, তোর কি মনে হয় আমাদের দেখলে তোর দুলাভাই রাগারাগি করবে? জানি না আপা, কিছু তো করবেই। পুরুষ মানুষের এমনিতেই রাগ বেশি থাকে, তোকে হয়তো কিছু বকাঝকা দিবে। তুই কিছুই মনে করিস না। আমি কিছু মনে করি না। মনে না করাই ভালো। এত কিছু মনে পুষে রাখলে সংসার চলে না। কথা বলো না আপা, সবাই শুনছে। অরু চুপ করে গেল, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। ফিস করে বলল, সুমন আমাকে দেখলে কি করবে আন্দাজ করত টুকু? টুকু জবাব দিল না। অরু বলল, প্রথমে এরকম ভান করবে যে আমাকে চিনতেই পারছে না। ওর স্বভাবেই। তার বাবা একবার 3 দিনের জন্য বাইরে গিয়েছিল। ফিরে আসার পর সুমন এমন ভাব করেছে যেন বাবাকে চেনে না, অথচ ঠিকই চেনেছে। রিমন ঠিক তার উল্টো, শব্দ পেলেই ঝাঁপ দিয়ে কোলে পড়বে। আপা চুপচাপ বসো তো। রিমনের শার্টটা ছোটই হয় কি না কে জানে। সুমনের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর রিমনের জন্য শার্ট। একটু বড় কেনার দরকার ছিল। ওদের কাপড়গুলো তুই দেখেছিস? না। দেখবি? এখন দেখব না আপা। আর তুমি এত কথা বলছো কেন? কেউ তো আর শুনতে পারছে না, ফিস করে বলছি। চুপচাপ বসে থাকো আপা, ঘুমাবার চেষ্টা করো। দূর বোকা, কেউ বাসে ঘুমায়? তারা বাড়িতে পৌঁছালো সন্ধ্যার ঠিক আগে আগে। আব্দুল মতিনের সঙ্গে দেখা হলো বাংলা ঘরের সামনে। সে মাগরিবের নামাজের জন্য অজু করছিলেন। মতিন কড়া গলায় বলল, কে? টুকু বলল, দুলাভাই, আমরা। আমরাটা আবার কে?
আপাকে নিয়ে এসেছি দুলাভাই। কে আনতে বলেছে? অরু নিচু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি কেন? ঘরে যাই, তারপর এই দেখি ফরফর করে কথাও বলে। টুকু বিস্মিত গলায় বলল, এইসব কী বলছেন দুলাভাই? আব্দুল মতিন খেকিয়ে উঠল। চামচাকে দেখে আবার আমাকে ধমক দেয়। দূর হ হারামজাদা। টুকু হতভম্ব হয়ে গেল। হইচই শুনে লোকজন জড়ো হয়েছে। ভেতর থেকে অরুর এক মামা শ্বশুর বের হয়েছেন। তিনি কোনো কথা বললেন না। সুমন তার গলা জড়িয়ে ধরে আছে এবং ভীত চোখে তাকাচ্ছে তার বাবার দিকে। অরু অসহায় ভঙ্গিতে ছেলের দিকে এগিয়ে গেল। আব্দুল মতিন চেঁচিয়ে উঠল, এই কোথায় যাস তুই? খবরদার। অরুর চোখে পানি এসে গেছে। সে গুছিয়ে কিছু চিন্তা করতে পারছে না। কি করবে সে? ছুটে গিয়ে তার স্বামীর পায়ে উপর হয়ে পড়বে? কিন্তু এত লোকজন চারদিকে জড়ো হচ্ছে। আহা, কেউ যদি না থাকতো। অরু ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি এরকম করছো কেন? চুপ চুপ। বয়স্ক অপরিচিত এক ভদ্রলোক বললেন, ভেতরে নিয়ে যান, যা হউনের হইছে। আব্দুল মতিন কঠিন গলায় বলল, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। এর ছোট বোন বেশ্যাবৃত্তি করে, এটা জানেন? অরু জলভরা চোখে টুকুর দিকে তাকিয়ে বলল, চলে যাই। টুকু বলল, চলো। অরু তার ছেলের দিকে তাকালো। সুমনের চোখে অপরিচিতের দৃষ্টি, যেন মাকে সে চিনতে পারছে না। টুকু বোনের হাত ধরল, কোমল গলায় বলল, চলো আপা। এতগুলো মানুষ তাদের চারপাশে, কেউ কিছু বলল না। রাত 2টায় ঢাকা যাওয়ার একটা ট্রেন আছে। তারা স্টেশনে বসে রইল। টুকু ভেবেছিল আপা পুরোপুরি ভেঙে পড়বে। দেখা গেল অরু বেশ শক্তই আছে। টুকু বলল, কিছু খাবে আপা? অরু বলল, টাকা আছে? আছে কিছু। টিকিট কাটার তো টাকা লাগবে, ওই টাকা আছে? আমার টিকিট লাগবে না, তোমার টিকিটটা কাটবো। তাহলে যা, কিছু নিয়ে আয়, খুব খিদে লেগেছে। পরোটা ভাজি আনবো আপা? আন। টুকু পরোটা, আলু ভাজি আর কলা নিয়ে এলো। অরু বেশ আগ্রহ করেই খেলো। তার সত্যি সত্যিই খুব খিদে পেয়েছিল। আপা, কী রে? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওরা আমাদের খোঁজে স্টেশনে আসবে। বাড়িতে মুরব্বি আছে, তারা যখন শুনবে তখন। অরু সহজ গলায় বলল, কেউ আসবে না। টুকু, আমার খুব ঘুম পাচ্ছে, কি করি বলতো? কয়েক রাত ঘুম হয়নি, এখন ঘুমে একেবারে চোখ জড়িয়ে আসছে। মেয়েদের ওয়েটিং রুমে বেঞ্চিতে শুয়ে ঘুমাও, চলো যাই। চল। লম্বা কাঠের বেঞ্চিতে অরু কুন্টুলি পাকিয়ে শুয়ে পড়ল। মাথার নিচে হ্যান্ডব্যাগ। শোবার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। টুকু সারাক্ষণই বোনের পাশে বসে রইল। একসময় দেখল ঘুমের মধ্যেই অরু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। দৈনিক পত্রিকায় প্রকাশিত টুকুর প্রথম গল্পে এই দৃশ্যটি ছিল। চমৎকার একটি গল্প, যদিও বেশিরভাগ মানুষই এই গল্প পড়ল না। পত্রিকার সাহিত্য সম্পাদক কি মনে করে জানি টুকুকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে অনেকখানি উচ্ছ্বাস ছিল। সাহিত্য সম্পাদকরা কখনো এই জাতীয় উচ্ছ্বাস প্রকাশ করে না। বাড়ি ফিরে অরু তেমন কোনো আবেগ বা উচ্ছ্বাস দেখালো না। মনে হলো জীবনের কঠিন বাস্তবতাকে সে সহজভাবেই গ্রহণ করেছে। একবারও নিজের বাচ্চা দুটির কথা বলল না। তিথিকে বলল, তুই কি আমার জন্য কোনো চাকরি টাকরি জোগাড় করে দিতে পারবি? তিথি বলল, আমি চাকরি কোথায় পাবো আপা? অরু নিঃশ্বাস ফেলে বলল, তাও তো ঠিক, যে কোনো ধরনের চাকরি হলেই হয়। আয়ার কাজও করতে পারি। আজকাল তো শুনেছি বড়লোকদের বাড়িতে বেতন দিয়ে আয়া রাখে। আমি এইসব খোঁজ রাখি না আপা। পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলে লাভ হবে? জানি না আপা, তোর সঙ্গে তো অনেকের জানাশোনা, সবাইকে যদি বলে টলে রাখিস। আমার সঙ্গে কারোর কোনো জানাশোনা নেই। এসব নিয়ে আমাকে বিরক্ত করো না তো আপা। আচ্ছা, আর বিরক্ত করব না। দিন 15 পর আব্দুল মতিনের পক্ষ থেকে উকিলের চিঠি এসে উপস্থিত হলো। সেই চিঠির বক্তব্য হচ্ছে, আব্দুল মতিন তার স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে না, কারণ তার স্ত্রী নষ্ট চরিত্রের অধিকারী। আব্দুল মতিন স্ত্রীর চরিত্র সংশোধনের অনেক চেষ্টা করেও সফলকাম হয়নি। স্ত্রীর কারণে সে সামাজিকভাবে অপদস্থ হয়েছে। মানুষের সামনে মুখ দেখাতে পারছে না।
কাজেই সে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং দুজন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে তার স্ত্রী শাহানা বেগম ওরফে অরুকে ইসলামী বিধি মোতাবেক তালাক দিচ্ছে। এই চিঠিতেও অরুর তেমন কোনো ভাবান্তর হলো না। মনে হলো সে আগে থেকে জানতো এ ধরনের চিঠি আসবে। মিনু খুব কান্নাকাটি করতে লাগলেন। জালালউদ্দিন গম্ভীর হয়ে বললেন, কান্নাকাটি করে লাভ নেই, সবই কপালের লিখন। শুধু বংশের ওপর একটা দাগ পড়ে গেল, এটাই আফসোসের কথা। এত বড় বংশ। হিরু খুব চেঁচামেচি করতে লাগলো। হারামজাদা ভেবেছে কি? হারামজাদাকে আমি হাইকোর্টে নিয়ে তুলব, জেলের ভাত খাওয়াবো। জেলের মোটা ভাত পেটে পড়লে বুঝবে লাইফ কাকে বলে। এমনি এমনি ছাড়বো আমি সেই পাত্রই না। কাস্টাডি মামলা করব। সুমন রিমন থাকবে তার মার সঙ্গে। অরু বলল, চাচাস না তো, চুপ কর। চুপ করব কেন? কাস্টাডি মামলা করলে বাপ বাপ করে সুমন রিমনকে দিয়ে যাবে। ওদের এখানে দিয়ে গেলে লাভ কি হবে? খাওয়াবো কি? যেখানে আছে ভালোই আছে। তুই খামাখা চিৎকার করিস না। তোমার নিজের বাচ্চাদের জন্য তোমার হার্টে কোনো লাভ নেই? না। বলো কি? এত গাধা তুই কি করে হলি বলতো হিরু? গাধা? হ্যাঁ গাধা। যতই দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। হিরু মন খারাপ করে বেরিয়ে গেল। মেয়ে ছেলের মতিগতি বোঝা মুশকিল। ভালো বললে মন্দ বোঝে। কি অদ্ভুত একটা জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জাতের মুখের দিকে তাকানো উচিত না। নিমক হারাম জাত। নারী জাতির উপর হিরুর ভক্তি শ্রদ্ধা কোনো কালেই বেশি ছিল না। ইদানিং নারী জাতিকে সে সহ্যই করতে পারছে না। কারণ এনার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এনার মা হাসপাতাল থেকে ফিরে এসে মেয়ে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। শেষ পর্যন্ত যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে সে ডাক্তার, প্রাইভেট ক্লিনিকে চাকরি করে, চেহারাও ভালো। অপছন্দ করার মতো কিছু নেই তার মধ্যে। হিরু খোঁজ নিয়ে জেনেছে ইতিমধ্যে এনা দুদিন সেই ডাক্তারের সঙ্গে চাইনিজ খেতে গিয়েছে। হিরু পীর সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল। লজ্জার মাথা খেয়ে পীর সাহেবকে ব্যাপারটা বলেছে। পীর সাহেব হাসি মুখে বলেছেন, চিন্তার কিছু নাই রে বেটা, চিন্তার কিছু নাই, সবই আল্লাহর হুকুম। হিরু বিনীতভাবে বলেছে, আল্লাহর হুকুমটা কি সেটা যদি একটু জেনে দেন, বড় অশান্তিতে আছি। পীর সাহেব অভয় দেয়ার স্বরে বললেন, তোর চিন্তার কিছু নেই। হিরু এই প্রথম পীর সাহেবের কথায় কোনো ভরসা পেল না। ডাক্তার ছেলে, চেহারা ভালো, অল্প বয়স, নারায়ণগঞ্জে বাড়ি আছে। এই ছেলেকে ফেলে এনা আসবে তার কাছে? গাধা টাইপের মেয়ে হলেও একটা কথা ছিল। এনার মতো বুদ্ধিমতী একটা মেয়ে কি কখনো এই কাজ করবে? ডাক্তার ছেলেকে একটা উড়ো চিঠি পাঠানোর চিন্তা হিরুর মাথায় এসেছিল। সেই উদ্দেশ্যে অনেক ঝামেলা করে নারায়ণগঞ্জের ঠিকানাও জোগাড় করেছিল। অনেক চিন্তা ভাবনা করে চিঠির একটা খসড়া দাঁড় করিয়েছিল। ডাক্তার সাহেব, সালাম। পর সমাচার এই যে, পরম্পরায় শুনিতে পাইলাম এনা নামী জৈনিকার সহিত আপনার বিবাহ। এক্ষণে আপনাকে জানাইতেছি যে এই মেয়েটির চরিত্র উত্তম নয়। পাড়ায় যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করলেই ইহা জানতে পারবেন। চরিত্র দোষ ছাড়াও এই মেয়েটার মেজাজ অত্যন্ত উগ্র। বিবাহ করিবার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করিবেন। তাহা যদি না করেন তাহলে বাকি জীবন আপনার ছারখার হইয়া যাইবে। ইতি আপনার জনৈক বন্ধু। চিঠি শেষ পর্যন্ত হিরু পাঠাতে পারল না। এনা সম্পর্কে আজে বাজে কথা লিখতে ইচ্ছা করল না। একটা ভালো মেয়ের নামে বদনাম দেয়া ঠিক না। তার চেয়ে বরং ছেলেটার নামে কিছু বদনাম এনার কানে উঠিয়ে দিয়ে দেখা যেতে পারে। অনেক চেষ্টায় সেই সুযোগ পাওয়া গেল। বাস স্টপে এনাকে একা পাওয়া গেল। হিরু হাসি মুখে এগিয়ে গেল। কি খবর এনা? এনা সহজ ভঙ্গিতে বলল, কোন খবরটা জানতে চান? বিয়ে হচ্ছে শুনলাম। ঠিকই শুনেছেন। ডেট হয়ে গেছে নাকি? এখনও হয়নি, তবে শীঘ্রই হবে। ব্যাপারটা নিয়ে একটা সেকেন্ড থট দাও। বিয়ে 1-2 দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। শেষে আফসোসের সীমা থাকবে না। এনা হাসি হাসি মুখে বলল, ছেলের চরিত্র খুবই খারাপ, তাই না? হিরু খানিকটা হকচকিয়ে গেল। যেই কথা তার নিজের বলার কথা সেই কথা এনা বলে ফেলায় গুছিয়ে রাখা কথাবার্তা সব এলোমেলো হয়ে গেল। এনা বলল, আপনি কি ভেবেছেন
ছেলেটার চরিত্র খারাপ শোনা মাত্র আমি বিয়ে ভেঙে দেব? কবে নাগাদ হবে বিয়েটা? বললাম তো, এখনও ডেট হয়নি। ডেট হলে আপনাকে জানাবো। তোমার রেজাল্ট কবে? রেজাল্ট তো গত সপ্তাহেই হলো। আপনার পীর সাহেবের খবর ছাড়া আপনি দেখি আর কোনো খবরই রাখেন না। পাশ করেছ? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন, 4টা লেটার। ঠাট্টা করছো? ঠাট্টা করব কেন? আপনি কি আমার দুলাভাই? হিরো এর উত্তরে কি বলবে ভেবে পেল না। কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাও ভালো দেখায় না, অথচ কোনো কথাই মনে আসছে না। কোন কলেজে ভর্তি হবে? জানি না, ও যেখানে ভর্তি করায়। কি পড়বে? আইএসসি পাশ করে ডাক্তারি পড়ব। স্বামী স্ত্রী দুজন ডাক্তার হলে খুব ভালো হয়। হিরু মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনটা ক্রমেই বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে জাতটা বড় অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। বাস এসে গেল। এনা বাসের দিকে এগুতে এগুতে অবলীলায় বলল, বিয়েতে আসবেন কিন্তু, রাগ করে বাসায় বসে থাকবেন না। এনা বাসে উঠে গেল। হিরু হতভম্ব হয়ে লক্ষ্য করল তার চোখে পানি এসে গেছে। কি লজ্জার কথা! সে একজন পুরুষ মানুষ, আর তার কি না চোখে পানি? সম্ভবত এটা কেয়ামতের নিশানা। পীর সাহেব একবার বলেছিলেন, কেয়ামত যত কাছে আসবে উল্টাপাল্টা ব্যাপার ততই বেশি হতে থাকবে। মেয়ে ছেলে হবে পুরুষের মতো, তাদের দাড়ি গোঁফ গজাবে, হায়েজ নেফাজ হবে বন্ধ। আর পুরুষ হবে মেয়েদের মতো, তাদের দাড়ি উঠবে না। প্রতি মাসে কয়েকদিন তাদের লিঙ্গ দিয়ে দূষিত রক্ত বের হবে। আল্লাহ তাআলার কি কুদরত! বলেন, ইয়া নবী সালাম আলাইকা। অনেকদিন পর তিথি নাসিম উদ্দিনের কাছে এসেছে। নাসিম দরজা খুলে অবাক। আরে তুমি? তিথি নিচু গলায় বলল, কেমন আছেন নাসিম ভাই? শরীর এমন কাহিল লাগছে কেন? ইনফ্লুয়েঞ্জার মতো হয়েছিল। প্রতি বছর শীতের শুরুতে এরকম হয়, জড়াজড়ি। এবার খুব বেশি হয়েছে। এসো, ভেতরে এসো। তিথি ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি বাসায় নেই? না, বাপের বাড়ি গেছে, ছেলেপুলে হবে। আবার? নাসিম লজ্জিত ভঙ্গিতে হাসল। দরজা বন্ধ করতে করতে বলল, তুমি অনেক দিন আসো না দেখে ভাবলাম তোমার সমস্যার সমাধান হয়েছে। বিয়ে শাদি করে সংসার পেতেছ। এরকম হয়, চিরকাল তো আর খারাপ থাকা যায় না। কারোর কারোর আবার যায়। তোমাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল। মেয়েদের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আর আমি কি না এর দালালি করি। কেন করেন? অভাব, বুঝলে তিথি, অভাব। প্রথম যখন এই রকম দালালি করলাম তখন মনের অবস্থাটা কি হয়েছে শোনো। 300 টাকা পেয়েছি, টাকাটা নিয়ে বাসায় আসলাম। তখন রাত 11টা, ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কি? বাদ দাও, ওইসব বলে আর কি হবে। আমি এই লাইন ছেড়ে দেব তিথি। মিরপুরে একটা দোকান নিচ্ছি, টেইলারিং শপ। দর্জির কাজ আপনি জানেন? না, জানি না। কারিগর রাখবো, নিজে শিখে নেব। ভালোই তো, কিন্তু আমাদের মতো মেয়েদের কি অবস্থা হবে? আমরা তো সেই পথে পথেই ঘুরব। আপনার মতো একজন ভালো মানুষ পাশে থাকলে মনে সাহস থাকে। ভালো মানুষ? আমি ভালো মানুষ? এই কথা না বলে স্যান্ডেল খুলে তুমি আমার গায়ে একটা বাড়ি দিলে না কেন? তাহলেও তো কষ্ট কম পেতাম। চা খাবে? না। খাও একটু চা, তোমার উপলক্ষে আমিও 1 ফোঁটা খাই। রান্নাবান্না নিজেই করেন? হ্যাঁ। 4টা ডাল ভাত খাবে আমার সাথে? জি না। নাসিম রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিল। তিথি পেছন পেছন গেল। নাসিম বলল, তুমি কি কাজের সন্ধানে এসেছো? একটা কাজ হাতে আছে। কোরিয়া থেকে 3 জনের একটা টিম এসেছে। জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে ইন্ডাস্ট্রি খুলবে। ওদের খুশি করার জন্য বাংলাদেশি পার্টনাররা উঠে পড়ে লেগেছে। ওদের 3 জনের জন্য তারা 3 জন বান্ধবী চায়। এরা তাদের সাথে ঘুরবে, রাঙামাটি, কক্সবাজার এইসব জায়গায় যাবে। 4-5 দিনের ব্যাপার। তুমি যাবে? তিথি জবাব দিল না। নাসিম বলল, টাকা পয়সা ভালোই পাবে। ওদের সঙ্গে ঘুরলে মনটাও হয়তো ভালো থাকবে। তিথি তীক্ষ্ণ গলায় বলল,
মন ভালো থাকবে? এমনি বললাম তিথি, কথার কথা। নাও চা নাও। তিথি নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। নাসিম বলল, তুমি যদি যেতে চাও তাহলে 11 তারিখের মধ্যে জানাবে। ওরা 12 তারিখে রওনা দিবে। টাকা কেমন দিবে জানেন? না, 1,000-5,000 তো পাবেই। আজ তাহলে উঠি নাসিম ভাই। এসো তোমাকে এগিয়ে দিয়ে আসি। যাবে কোথায়? বাসায়? হ্যাঁ, চলো। নাসিমউদ্দিন তাকে উঠিয়ে দিল। জোর করে হাতে 100 টাকার একটা নোট গুঁজে দিল। বাস ছেড়ে দেওয়া না পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়ে রইল। জালালউদ্দিন সাহেব খুবই আদরের সঙ্গে বললেন, জনাব, আপনার নাম এবং পরিচয়? ভদ্রলোক বললেন, আমার নাম দবির উদ্দিন। এর আগেও একবার এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। কিছুই মনে থাকে না ভাই সাহেব। চোখে না দেখলে মনে থাকবে কিভাবে বলেন? দৃষ্টিশক্তি নাই। সামান্য চিকিৎসায় আরাম হয়, সেটাও কেউ করাচ্ছে না। বসুন ভাই। আমি আপনার মেয়ের কাছে এসেছিলাম, তিথি। তিথি বাসায় নেই, এসে পড়বে। একটু বসুন, সুখ দুঃখের কথা বলি। আপনার দেশ কোথায়? দবির উদ্দিন তার দেশ কোথায় সে প্রসঙ্গে গেলেন না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বললেন, আপনার জন্য 1 প্যাকেট সিগারেট এনেছিলাম। সত্যি? জি, এই নিন। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আনন্দে ও বিস্ময়ে জালালউদ্দিন স্তব্ধ হয়ে গেলেন। পৃথিবীতে এখনও এত ভালো মানুষ আছে? ভাই সাহেব, বড়ই খুশি হলাম। বসুন, একটু চায়ের কথা বলে আসি। দেবে কি না বলতে পারছি না। আপনি বন্ধু মানুষ, আপনাকে বলতে বাধা নেই। এই সংসারে আমি কুকুর বিড়ালের অধম। বিড়াল যদি একবার ম্যাও করে তার সামনে একটা কাঁটা ফেলে দেয়, আমার বেলায় তাও না। জালালউদ্দিন সাহেব চায়ের কোনো ব্যবস্থা করতে পারলেন না। মিনু চায়ের কথা শুনে এমন এক ধমক দিলেন যে জালালউদ্দিন সাহেবের মনে হলো সংসারে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এর চেয়ে রাস্তায় ভিক্ষা করা এবং রাতে কমলাপুর স্টেশনে শুয়ে থাকা অনেক ভালো। শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে। এমন বিশিষ্ট একজন মেহমান, অথচ তাকে 1 কাপ চা খাওয়ানো যাচ্ছে না। এর চেয়ে আফসোসের ব্যাপার কি আর হতে পারে? ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন, চা খাওয়াতে পারলাম না। ওই নিয়ে চিন্তা করবেন না। তিথি কখন আসবে বলে আপনার মনে হয়? কিছুই বলতে পারছি না ভাই সাহেব। এই সংসারে কোনো নিয়মকানুন নাই। যার যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা যায়। সরাইখানারও কিছু নিয়মকানুন থাকে, এইবারের তাও নেই। আমি খুবই জরুরি কাজে এসেছি, আমাকে চলে যেতে হবে। আমি আপনার কাছে কি একটা প্যাকেট রেখে যাব তিথিকে দেবার জন্য? রেখে যান। আপনার মনে থাকবে তো? ভুলে যাবেন না তো আবার? জি না, ভুলব না। প্যাকেটের ভেতর একটা জরুরি চিঠিও আছে। আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আসা মাত্র দিব। আজ তাহলে উঠি। কোন মুখে আর আপনাকে বসতে বলি? 1 কাপ চা পর্যন্ত দিতে পারলাম না। বড়ই শর্মিন্দা হয়েছি ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন। দবির উদ্দিনের চিঠিটি দীর্ঘ এবং সুন্দর করে লেখা। চিঠি পড়লেই বোঝা যায় ভদ্রলোক বেশ সময় নিয়ে লিখেছেন, ঠিকঠাক করেছেন। একটা রাফ কপি করবার পর আবার কপি করা হয়েছে, কারণ চিঠিতে কোনো রকম কাটাকুটি নেই। তিথি খুব আগ্রহ নিয়ে চিঠিটা পড়ল। অনেকদিন পর তাকে কেউ চিঠি লিখল, তাও এমন গুছিয়ে লেখা চিঠি। প্রিয় তিথি, একটা দুঃসংবাদ দিয়ে চিঠি শুরু করছি। আমার স্ত্রী ফরিদা মারা গেছে এই মাসের 18 তারিখে। সৌভাগ্যক্রমে মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম। সে আমাকে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কোনো রাগ রেখো না। তার মৃত্যু খুব সহজ হয়নি। নিঃশ্বাসের কষ্ট শুরু হলো। এই কষ্ট চোখে দেখা যায় না। এই প্রচণ্ড কষ্টের মধ্যেও সে হাসি হাসি মুখ হয়ে বলল, কিছুক্ষণের মধ্যেই সব কষ্ট শেষ হবে, ভাবতেই আনন্দ লাগছে। ফরিদা তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। আশা করি মৃত মানুষের প্রতি সম্মান দেখিয়ে টাকাটা তুমি গ্রহণ করবে। টাকার পরিমাণ তেমন কিছু না, তবে প্রতিটি টাকাই ফরিদার। সে কোনো এক বিচিত্র কারণে তোমাকে পছন্দ করেছে। ফরিদার ঘৃণা এবং ভালোবাসা দুটিই খুব তীব্র। ফরিদার মৃত্যুর পর বুঝলাম তাকে আমি কী পরিমাণ ভালোবাসতাম। আজ আমার দুঃখ ও বেদনার কোনো সীমা নেই। অজন্তা খুব কষ্ট পাচ্ছে।
তবু এই কষ্টের মধ্যেও আমার কষ্টটা তার বুকে বাজছে। সে তার নিজের মতো করে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। এই দৃশ্যটিও মধুর। তিথি, এই মধুর দৃশ্যটি কি তুমি এসে দেখে যাবে? যদি এই দৃশ্যটি তোমার ভালো লাগে তাহলে তুমি এসে যোগ দাও আমাদের সঙ্গে। তোমার শুরুর জীবনটা কষ্টের ছিল, শেষটা মধুর হতে ক্ষতি কি? এসো ধরে নেই যে আমাদের কারো কোনো অতীত ছিল না, যা আমাদের আছে তা হচ্ছে বর্তমান। তিথি, এককালে আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম। আমি খুব চেষ্টা করেছি এই চিঠিও গুছিয়ে লিখতে, পারছি না। তবে মনে মনে অপূর্ব একটি চিঠি তোমার কাছে এই মুহূর্তে লিখছি। আমার দৃঢ় বিশ্বাস এই চিঠি কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছাবে। তিথির চোখ ভিজে উঠল। সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে মনে মনে ভাবল, আশ্চর্য, এখনও আমার চোখে পানি আসে। তিথি তিথি দেখল হিরু দরজা ধরে শুকনো মুখে দাঁড়িয়ে আছে, যেন কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে। তিথি শুকনো গলায় বলল, কি ব্যাপার? একটু বাইরে আয়। যা বলার এখানেই বল। না, একটু বাইরে আয়। তিথি উঠানে এসে দাঁড়ালো। হিরু নিচু গলায় বলল, সর্বনাশ হয়েছে রে তিথি, ভেরি বিগ প্রবলেম। প্রবলেমটা কি? এনা চলে এসেছে। এনা চলে এসেছে মানে? এনাটা কে? বলেছিলাম না একটা মেয়ের কথা, তার সঙ্গে আমার ইয়ে আছে। আর সকালেই তার গায়ে হলুদ হয়েছে। আর এখন এই সন্ধেবেলা কি গ্রেট ঝামেলা, এক কাপড়ে চলে এসেছে। চলে এসেছে মানে? তোর কাছে? কি ব্যাপার? আহ, কি যন্ত্রণা, আমাদের মধ্যে একটা লাভ চলছে না। এখন কি করি বল? মেয়েটা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কি যে প্রবলেমে পড়লাম, বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়াই ভালো। কি বলিস তিথি? তিথি বিস্মিত হয়ে বাইরে এসে দেখল কাঁঠাল গাছের অন্ধকারে হলুদ শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, কে? এনা সহজ গলায় বলল, আপা, আমি এনা। তুমি এইসব কি পাগলামি করছো? বাসায় যাও, চলো আমি তোমাকে দিয়ে আসি। বাসায় ফিরে যাবার জন্য তো আসিনি আপা। তুমি বিরাট বড় একটা ভুল করছো না? জানি আপা। আমার মনে হয় না তুমি জানো, আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি। ওর জন্য তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। হিরু শুকনো গলায় বলল, তিথি রাইট কথা বলেছে, ভেরি রাইট এবং ওয়াইজ কথা। এনা বিরক্ত মুখে বলল, তোমাকে কতবার বলেছি কথার মধ্যে বিশ্রীভাবে ইংরেজি বলবে না। এই প্রথম এনা হিরুকে তুমি করে বলল। হিরুর বুক কেমন জানি ধরফর করতে লাগলো, চোখ ভর্তি পানি হয়ে যাচ্ছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে। কি করা যায়? মেয়েটাকে খুশি করার জন্য সে অনেক কিছু করতে পারে। হাসি মুখে জ্বলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ডান হাতটা কেটে পানিতে ফেলে দিতে পারে। তিথি বলল, এখনও সময় আছে এনা, এখনও সময় আছে। এনা মিষ্টি করে হাসল। মেয়েটা দেখতে তত সুন্দর না, কিন্তু তার হাসিতে বড় স্নিগ্ধ। তিথি বলল, এখন যে কত রকম ঝামেলা হবে তুমি কল্পনাও করতে পারছো না। তোমার বাবা পুলিশে খবর দেবে, পুলিশ আসবে, তোমাকে এবং হিরুকে পুলিশে ধরে নিয়ে যাবে। এনা বলল, এসব কিছুই হবে না আপা। আমি বাসায় না বলে তো আসিনি, বলে এসেছি। সবাই জানে আমি কোথায়। কেউ কোনো ঝামেলা করবেন না, কারণ আমি তাদের এমন একটা কথা বলে এসেছি। কথা শেষ না করেই এনা হাসল। তিথি বলল, কি কথা বলে এসেছ? এটা বলা যাবে না আপা। এসো, ঘরে এসো। এনা জালালউদ্দিন সাহেবের পা ছুঁয়ে সালাম করল। জালালউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, কে? এনা বলল, বাবা, আমার নাম এনা, আমি আপনার একজন মেয়ে। জালালউদ্দিন হকচকিয়ে গেলেন। কি ব্যাপার কিছু বুঝতে না পেরে বললেন, মা, আপনার শরীর কেমন? এনা বলল, আমার শরীর ভালো। মিনুকে সালাম করতে যেতেই মিনু বললেন, খবরদার, তুমি আমার পায়ে হাত দিও না। এনা সহজ গলায় বলল, আমার সঙ্গে এমন কঠিন করে কথা বললে তো হবে না মা। আমি এই বাড়িতেই থাকব, আমাদের তো মিলেমিশে থাকতে হবে, হবে না? রাত 10:30টায় কাজী এনে বিয়ে পড়ানো হলো। এনার বাবাকে খবর দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি বিয়েতে এলেন। হিরু যখন তাকে সালাম করল তখন হিরুকে একটা আংটি এবং 200 টাকা দিলেন। টাকাটা পাওয়ায় হিরুর খুব লাভ হলো। তার হাতে একটা পয়সাও ছিল না। কেন জানি তার মনে হলো এনা খুব পয়মন্ত একটা মেয়ে।
এবার সংসারের হাল ফিরবে। হিরুর খুব ইচ্ছা ছিল তার চায়ের দোকানের নাম রাখবে এনা টি স্টল। এনার কারণে তা হলো না। এনা কঠিন গলায় বলল, ফাইজলামি করবে না তো? ফাইজলামি করলে চর খাবে। হিরু অত্যন্ত বিস্মিত হয়ে বলল, চর খাবো মানে? ওয়াইফ হয়ে হাজব্যান্ডকে চর দেওয়ার কথা বলছি। সান কি আজ পূর্ব দিকে রাইজ করলো? হ্যাঁ করলো। চায়ের দোকানের কোনো নাম লাগবে না। একটা দোকান দেব, তার নাম থাকবে না? না, 5 পয়সা দামের দোকান, তার আবার নাম। 5 পয়সা দামের দোকান মানে? নগদ 4,700 টাকা নিজের পকেট থেকে দিলাম। নিজের পকেট থেকে তুমি 1 পয়সাও দাওনি, তিথি আপা টাকাটা দিয়েছেন। ওই একই হলো। না, এক হয়নি। এখন যাও, যথেষ্ট বকবক করেছ।